আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, শুরুতেই পুঁজিবাজারে দিনের শেষের খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন মহিমা পলি এবং সিসিতে আছেন রাজুর রহমান। ধন্যবাদ রাজীব জামান। আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। এবং দর্শক, আপনারা জানেন নির্ধারিত সময় অনুযায়ী বেলা 1টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং দিনের শেষটা হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে। দিন শেষে 154 কোটি 66 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেখানে গত কার্যদিবসে গত 9.5 বছরের সর্বোচ্চ রেকর্ড নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষ করেছিল এবং লেনদেনের পরিমাণ ছিল 2543 কোটি 25 লাখ টাকার মতো। এবং দিন শেষে টপ ট্রেডের তালিকায় বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথমেই, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং গ্লাক্সো স্মিথ ক্লাইন রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে। এদিকে সেক্টরাইজ লেনদেনে দেখা যাচ্ছে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে ফার্মাসিউটিক্যাল সেক্টর লেনদেন শেষ করেছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে মোট লেনদেনের পরিমাণ দেখা যাচ্ছে 55% লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, যেখানে টাকার অঙ্কে লেনদেন হয়েছে 47 কোটি 37 লাখ টাকা, ব্যাংকিং সেক্টরে 15 কোটি 32 লাখ, টেলিকম সেক্টরে 8 কোটি 20 লাখ টাকা মতো লেনদেনের মধ্য দিয়ে শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজুর রহমান। ধন্যবাদ মহিমা পলি আপনাকে। দর্শক, আপনারা জানেন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা 1টায় শেষ হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, যদিও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ হয়েছে আজকে। এবং দিন শেষে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 24 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 11,308 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি দিন শেষে 5 পয়েন্ট বেড়ে 9,906 পয়েন্টে অবস্থান করছে এবং সারাদিন জুড়েই দিন শেষে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 78 কোটি টাকার বেশি। লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিন শেষে 96টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে 29টি প্রতিষ্ঠানের এবং 13টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হয়েছে। এছাড়া দিন শেষে টপ ট্রেড তালিকায় প্রথমে রয়েছে এসিআই, পরবর্তীতে রয়েছে সাইহাম টেক্সটাইল, রয়েছে লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড, এমজেল বিডি এবং উত্তরা ব্যাংক। এবং দিন শেষে টপ গেইনার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে তাল্লু স্পিনিং, পরবর্তীতে রয়েছে আম্বি ফার্মা, প্যারামাউন্ট সিএনএ টেক্সটাইল এবং সাফকো স্পিনিং। অন্যদিকে দিন শেষে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় প্রথমেই রয়েছে ঢাকা ডাইং, পরবর্তীতে রয়েছে অ্যাপল ইস্পাত, ফ্যামিলি টেক্স ইন্ডাস্ট্রিজ, রয়েছে ক্যা কসমেটিক্স, রেকিট ব্যান্ড কিজার এবং ইসলামিক ফাইন্যান্স। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছে একুশের মূল স্টুডিওতে। রাজীব এবং পলি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনায় আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মইনুল আহসান। আমরা কথা বলছি তার সাথে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সে সাথে শুরু করতে চাই সার্বিক পরিস্থিতি। আসলে সকলেই আমরা জানি যে একটা কি পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্বের সাথে বাংলাদেশকেও এগিয়ে যেতে হচ্ছে। সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা খাত নিয়ে কাজ করছেন, একটি হাসপাতালের আপনার ব্যবস্থাপনা পরিচালক। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কিভাবে সেবা কার্যক্রম পরিচালনা করছেন? সারা বিশ্বের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা একটা মহা সংকটে এখন আছি। সারা দেশ মহা সংকটে। আমার মনে হয় অন্যান্য দেশের দিকে কিছুটা ক্রাইসিস কমতে আরম্ভ করেছে, আর আমার মনে হয় আমাদের ক্রাইসিস কিন্তু শুরু হয়েছে বড় আকারে এবং এই জুন শেষ, জুলাই আগস্ট অত্যন্ত আরো ভয়াবহ হবে এবং আমরা একটা চরম সংকটের মধ্যে সময় পার করতেছি। আমরা আমার হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতাল আমরা চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ কিভাবে আমরা এই রোগ থেকে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেবা দিব এবং তারা সুস্থ হয়ে যাবেন। এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য নিয়েই কাজ করছি এবং কাজ করতে গিয়ে একটা ভয়ানক সংকটের মধ্যে আমরা
আমার হাসপাতালে, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে এখন অর্ধেকের বেশি রোগী, অর্ধেকের অনেক বেশি। নর্মাল পেশেন্টের সংখ্যা অনেক কমে গেছে, একদম কমে গেছে, কিন্তু করোনার রোগী অলমোস্ট 3টা ফ্লোর ফুল, এবং আইসিইউতে আমার অনলি 18টা বেড আছে উইথ ভেন্টিলেটার্স অ্যান্ড হাই ফ্লো নেজাল ক্যানুলা, অল ফিল। কোনো সময় রোগী অ্যাকসেপ্ট করতে পারি, কোনো সময় পারি না, কারণ 18টা যদি বেড ফিল আপ থাকে তাহলে আমি তাকে রাখবো কোথায়? জি হ্যাঁ, কেবিন ওয়ার্ডে সুযোগ থাকে, সুযোগ আছে, কখনো হয় কখনো হয় না। এটা সংকটের মধ্যে, চরম সংকটের মধ্যে আমরা দিন পার করতেছি আমার হাসপাতাল এবং অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলিও। স্যার, আরেকটু জানতে চাইবো যে আমরা জানি যে সার্বিক এই পরিস্থিতিতে সহযোগিতার জায়গায় প্রাইভেট মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলো এগিয়ে এসছেন সরকারের আমন্ত্রণে। সেই জায়গাটায় একটু জানতে চাইবো যে আমরা জানি যে আসলে এই সিচুয়েশন কখন শেষ হবে কেউ আমরা প্রেডিক্ট করতে পারছি না, এবং সাধারণ অন্যান্য রোগের যে রোগীরা তারা চিকিৎসা সেবা নিয়ে খুব দুর্ভোগেই আছেন সেই চিত্র রয়েছে, এবং যারা কোভিড আক্রান্ত তারাও নানা দুর্ভোগে পড়ছেন। আপনি নিজেই বলছিলেন যে জায়গার সংকলন হচ্ছে না, সেই জায়গাটায় সমন্বয় করে আমাদের যতগুলো সরকারি বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ রয়েছে ডাটাবেস করে কোথায় কোথায় সুযোগ রয়েছে সেই জায়গাগুলো যদি, তথ্যগুলো যদি আমরা এই সময় দিতে পারি, সেটি আসলে আপনারা কিভাবে দেখছেন? এখানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং ইন প্রপার টাইম, যে কোভিড হাসপাতাল আজকে যেগুলি হয়েছে, এর হাসপাতাল সরকারের নির্দেশ মোতাবেকের, সরকারের আরো স্ট্রং নির্দেশন দেওয়া উচিত ছিল অনেক আগে, এবং তারাও যে হাসপাতালগুলি প্রিপেয়ার করেছে ফর কোভিড, এগুলিও আরো অনেক আগে প্রিপেয়ার করা উচিত ছিল। এখনো প্রিপেয়ার হয়নি। হাসপাতাল হয়েছে, হোয়ার ইজ অক্সিজেন? দেয়ার ইজ অক্সিজেনের সাপ্লাই অসম্ভব কম। হোয়ার ইজ হাই ফ্লো নেজাল ক্যানুলা? হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের সরকারের আসা উচিত ছিল কয়েক লক্ষ, আমি মনে করি অন্তত 1 লক্ষ মিনিমাম হাই ফ্লো নেজাল ক্যানুলা সরকারের এনে দেওয়া উচিত ছিল, আমাদেরকে সাপ্লাই করা উচিত ছিল। ওকে উইথ দি প্রাইস আমরা কিনে নিতাম তাদের কাছ থেকে, আমরা পাচ্ছি না। আজকে আমি 60টা হাই ফ্লো নেজাল ক্যানুলা কিনতে আমাকে হিমশিম খেতে হয়েছে, কত রকম কিছু রিকোয়েস্ট, অনুরোধ এই করে আমরা সবাই এরকম সাফার করতেছে। আমি না হয় ঢাকাতে বসে আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, আরো কিছু হাসপাতালে অ্যারেঞ্জ করতে পেরেছি, কিন্তু বহু জায়গায় পারেনি। ভেন্টিলেটর কয় জায়গায় আছে? ঢাকার বাইরে চিটাগাং এন্ড অন্যান্য জায়গায়, ডিস্ট্রিক্ট শহরে, সেখানে তো কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নাই। ইট ইজ ভেরি স্যাড। আমার কাছে খুব কষ্ট লাগে যে এইগুলি আমাদেরকে আরো আগে প্ল্যানিং উচিত ছিল, অনেক আগে প্ল্যানিং উচিত ছিল, নির্দেশনা অনেক আগের থেকে আসা উচিত ছিল। ডু দিস ওয়ে, ডু দ্যাট ওয়ে। আমি গভর্নমেন্টকে দোষারোপ করবো না, বাট ওনারা যদি আমাদেরকে সুন্দর নির্দেশনা দিতেন আগে থেকেই, যে এভাবে এভাবে তোমরা করো, আমরা তোমাদেরকে এই সহায়তা দিচ্ছি, এইভাবে তোমরা yes, they could import so many things from Europe and America. সেটা আমাদের জন্য, রোগীদের সেবা দিতে আমাদের জন্য অনেক ইজি হতো। স্যার, আরেকটি বিষয় একটু নজর দিতে চাই যে যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজগুলোর নার্স অ্যাসোসিয়েশন আপনার মহাসচিব, আমি একটু সেখানে যে নজর দিতে চাই যে এই যে কোভিড রোগীদের সেবা দিতে গিয়ে আমরা দেখছি যে সেবা খাত নিয়ে যদিও সকলেই কাজ করছেন সারা বছর, কিন্তু কোভিড সংক্রমণের পর আমরা দেখলাম যে অনেকে সেবাই গুটিয়ে নিয়েছেন, আবার সরকারের অনুরোধে অনেকে সেবা দিচ্ছেন, কিন্তু সেবার যে ব্যয় শুধুমাত্র অক্সিজেন দিয়ে লক্ষ লক্ষ টাকা বিল করা হচ্ছে, এরকম অভিযোগও রয়েছে। তাহলে সাধারণ মানুষ এই দুর্যোগ মুহূর্তে আসলে কিভাবে সেই সুযোগটা নেবেন, সেই সক্ষমতা কি আমাদের রয়েছে? সে জায়গায় কি করণীয়? এটা আমি আমার শুনতে, আপনি বললেন বা শুনছি আমি, আমার কাছে খুব কষ্ট, ইটস ভেরি পেইনফুল। এটা হওয়া উচিত না, এটা অমানবিক। দ্যাট শুড বি স্টপড। আমরা এই সময় এই সারা বিশ্ব মানুষ প্রাণ হারাচ্ছে, ডাক্তার শত টাকা, ইয়েস শত হয় নাই এখনো, বাট আক্রান্ত হয়েছে 1000 ডক্টর। আমার হাসপাতালেই 3টা ডেথ সোফার 3টা, একজন সিনিয়র কনসালটেন্ট প্রফেসর অ্যান্ড আমার 2 স্টাফ আক্রান্ত হয়েছে অনেক। তো আপনার প্রশ্নটা কি ছিল জানি? টাকা। নো,
এটা অমানবিক। এরকম হওয়া উচিত না। আজকের পৃথিবীতে, আজকের বিশ্বে অথবা বাংলাদেশে এই হাই প্রাইস, সো নো, ইট শুড নট বি। এর বিরুদ্ধে সরকারের স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত। তাদের একটা সার্ভিলেন্স টিম থাকা উচিত, তাদের মনিটরিং করা উচিত, কে কিভাবে কোথায় কত নিচ্ছে। দ্যাট শুড বি স্টপড এন্ড ইট শুড বি পানিশড। আমি ফিল করি পানিশড। অক্সিজেন দিয়ে এত বিল কোন অবস্থা। আমার গ্রিন লাইফ হাসপাতালে আমি বলছি, যদি একটা পেশেন্ট ওয়ার্ডে থাকে, তার যদি অক্সিজেন লাগে, তার সর্বমোট বিল হবে উইথ কনসালটেন্ট, আমার দেখেন এই রোগীগুলি প্রফেসর আব্দুল্লাহ দেখেন 7,800 টাকা তার বিল হবে একদিন। এবং যদি সে কেনুলাতে থাকে এবং এই অক্সিজেন লাগে, তার বিল হবে 13,900 টাকা উইথ কনসালটেন্ট ফি। আমার হাসপাতালে যদি আই ফিল মাই হসপিটাল ইজ দ্য বেস্ট প্রাইভেট হসপিটাল ইন দি কান্ট্রি except that corporate hospital তারা আবার কর্পোরেট হসপিটাল গুলি আমি বলি why they will take so much charge। এই তিনটা কর্পোরেট হসপিটাল আছে, সেখানে স্যার শক্ত একটা নীতিমালা প্রয়োজন রয়েছে, যেরকম সেরকম মানবিকতার দিকটাও তো থাকতে হবে। সরকার সব সময় সরকারের একটা নির্দেশনা থাকবে এবং এর ফলো আপ, যে নির্দেশনা কে ভায়োলেট করতেছে, কে এই সময় যদি আমরা একটা সাধারণ মানুষের কাছ থেকে এরকম চার্জ নেই, একটা অক্সিজেন দিই এত টাকা, আই ক্যানট ইমাজিন। আমি ভাবতে পারি না, কষ্ট লাগে। হাসপাতাল তো ব্যবসার জন্য, শুধু ব্যবসার জন্য হাসপাতাল না। আজকে পৃথিবীতে একটা এমন একটা সময় আসছে মানবতা, তা আমাদেরকে একটা মানবিক হতে হবে। এই সময় অমানবিক হওয়া কোনো অবস্থায় কোনো হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মালিকদের হওয়া উচিত না, বা ডাক্তারদেরও হওয়া উচিত, মানবিক হওয়া উচিত। জি স্যার। স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। বিরতির পর ফিরে এসে আবার আপনার সঙ্গে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মইনুল আহসানের সঙ্গে আমরা ফিরছি তার সাথে আলোচনায়। স্যার, আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম যে সার্বিক এই পরিস্থিতিতে আসলে সেই সার্বিক জায়গাগুলো কথা নিয়ে আপনি বলছিলেন। এবার একটু যেতে চাই যে আসলে এই পরিস্থিতি কতদিন থাকবে সেটি আসলে বলা মুশকিল, এবং বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে কিন্তু বেশ ভালো সন্তোষজনক জায়গায় অবস্থান নিয়েছে, এবং সেই জায়গাটা আমাদের দেশের অবস্থান আর কি করণীয় আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেই জায়গাগুলো যদি একটু বলেন। ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট টু সে। বহির্বিশ্বের আমেরিকার কথা আমি গতকালকে কথা হয়েছে, কিছু জায়গায় কমেছে, আবার কিছু জায়গায় বেড়েছে। সেখান থেকে যে সম্পূর্ণভাবে চলে গেছে তা কিন্তু না, এখনো অনেক কেস আছে। আমাদের এই এত আপনি জানেন, এত ঘনবসতিপূর্ণ দেশ পৃথিবীতে, মানে হাইয়েস্ট মোস্ট প্রবাবলি নাম্বার 1। তো এত ঘনবসতিপূর্ণ দেশে এই কন্ট্যাক্ট, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়াটা, এটা বাই 80 টাচ, এটা মানুষ আমরা এমন ভাবে চলি, হাজার হাজার, আজকে লঞ্চ ঘাট দেখলাম, লক্ষ লক্ষ লোক, তাদের কোনো রকম পরোয়া নাই। আমাদের আমাদের মধ্যে সচেতনতাটা খুব কম, এবং সরকারকেও এই ব্যাপারে আরো অনেক সচেতন হতে হবে। তাদেরকে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাতে হবে। এই জুলাই মাস আমাদের জন্য অত্যন্ত খারাপ মাস যাবে। আমি মনে করি যে হাইয়েস্ট ক্যাজুয়ালিটি হবে জুলাই মাসে। বাট আমাদেরকে কতগুলি জিনিস আছে মেনে চলতে হয়, সচেতনতা, সতর্কতা, সোশ্যাল ডিস্টেন্স এন্ড কোয়ারেন্টাইন, আইসোলেশন এন্ড লকডাউন এন্ড ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট, আমাদের হাসপাতাল ফেসিলিটি অত্যন্ত কম। দুঃখের ব্যাপার, বলতে হয়, বলার উচিত না, তারপরও আমি বলবো যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা প্রতিষ্ঠান, সেখানে আজকে পর্যন্ত একটা করোনা রোগী ভর্তি করতে পারি নাই, ভর্তি হয়নি। কেন? এটার প্রশ্ন তো আসলে থেকেই যায়। হ্যাঁ, থেকেই যাও, খুব কষ্টদায়ক। তারপরে অনেক জায়গায় কবে প্ল্যান হচ্ছে, কতদিন, হাউ মাচ টাইম ইট উইল টেক। গভর্নমেন্ট চাইলে কি না করতে পারে, 24 আওয়ার্স দে শুড ওয়ার্ক, 24 আওয়ার্স।
মানুষ কাজ করবে, লেবাররা কাজ করবে, হসপিটালগুলি কমপ্লিট করবে, অক্সিজেন সাপ্লাই দেবে, মেশিন সেট আপ করবে, হোয়াট এভার নিডেড দে ক্যান, গভর্নমেন্ট ক্যান ডু। আমি পাবলিক হিসাবে, আমি একজন হাসপাতালের মালিক হিসাবে আমি অনেক কিছু করতে পারবো না, বাট গভর্নমেন্ট চাইলে দে ক্যান ডু মেনি থিংস, দে ক্যান ডু। মানে এটা ডিপেন্ড করে, আরো গভর্নমেন্টকে আরো শক্তিশালী হইতে হবে। মানে এই ব্যাপারে স্বাস্থ্য খাত, আমি বলবো যে বাজেট, কালকে বাজেট হবে, স্বাস্থ্য খাতে আজকে কোনো চিন্তা না, অন্য কোনো ভাবনা না যে এই ছিল আর আমি এই বাড়িয়ে দিলাম। নো, দিস ইজ সারা বিশ্বের জন্য এই বছরটা অত্যন্ত একটা ক্রান্তিকাল, আমাদের দেশের জন্য একটা মহাক্রান্তিকাল আমার বাজেট কালকে। তো এটা হওয়া উচিত, এই বাজেটকে আরো বৃদ্ধি করা উচিত, না হলে হাউ উইল ফেস দিস ক্রাইসিস, এই ক্রাইসিস কিভাবে সলভ করবো আমরা? এর জন্য হাসপাতালের অক্সিজেনের সাপ্লাই বাড়ানো উচিত, হাসপাতালের বেড সংখ্যা অনেক বাড়ানো উচিত। বহু রোগী আজকে আইসিইউর অভাবে, বেডের অভাবে, হাই ফ্লো নেজাল ক্যানুলার অভাবে, ভেন্টিলেটরের অভাবে মারা যাচ্ছে। কিছু রোগী আছে, একটা বড় সংখ্যক রোগীর কিন্তু হাসপাতাল প্রয়োজন হয় না, দে ক্যান ট্রিট, তারা ঘরেই চিকিৎসা নিতে পারে। কিছু আছে যে হাসপাতালে আইসিইউর প্রয়োজন হয় না, যদি কেবিনে থেকে, বেডে থেকে চিকিৎসা নেন ভালো হয়ে যান। বাট একটা বড় সংখ্যক, বিগ নাম্বার, যার দরকার আইসিইউ, এইচডিইউ, হাই ফ্লো নেজাল ক্যানুলা, ভেন্টিলেটর এন্ড কন্টিনিউয়াস সাপোর্ট, অবজারভেশন অফ দি ডক্টরস। তো সেটা আমাদের অনেক দুর্বলতা, আমাদের অক্সিজেনের চরম অভাব, হাই ফ্লো নেজাল ক্যানুলার ভীষণ প্রয়োজন, ভেন্টিলেটরের থেকেও এটা প্রয়োজন বেশি, আর ভেন্টিলেটর অভাব। তো এগুলিতে আমরা অনেক পিছিয়ে আছি। এগুলি আমাদেরকে আরো, এই যে যেখানে আমাদের মানে কন্ট্যাক্ট, যেখানে মানুষের সাথে মানুষের সংযোগটা বেশি হবে, সেখানেই এই রোগটা স্প্রেড করবে বেশি। আমাদেরকে সচেতন হওয়া এবং এই কন্ট্যাক্ট যেন না হয়, কন্ট্যাক্ট একটা সোশ্যাল ডিস্টেন্স যেটা বলি আমরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এবং কোয়ারেন্টাইন, আইসোলেশন এন্ড চিকিৎসা, সেগুলোকে অবশ্যই আমাদের মেনে চলতে হবে। স্যার, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অবশ্যই সরকারের সার্বিক ব্যবস্থাপনার সাথে সাথে জনগণকেও আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে, কারণ এটি আসলে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা। এবং যত বেশি সচেতন হব, যত বেশি নিজেরা সুরক্ষিত থাকার চেষ্টা করব, ততই কিন্তু এই জায়গাটা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবো, সে প্রত্যাশা রাখছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি স্যার। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতে নানা দিকে করণী নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মইনুল হাসান। দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি, রীতিতে শেষ করছে আজকের 21শে বিজনেস। আর আগামীকাল আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সবাই জানিয়ে দেখার আমন্ত্রণ দিল। 21শে সঙ্গেই থাকুন।